বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন বিশিষ্ট কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর জনপ্রিয়তম উপন্যাস কোয়েলের কাছের পাঠ। আজ এই উপন্যাসের 10ম পর্বের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। শুরু করার আগে প্রতিদিনের মতো আবারও বলবো, যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে এলেন তারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে অবশ্যই ভুলবেন না, কারণ তাহলেই একমাত্র আমার চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, আমাকে প্রাণিত করবেন এই অনুরোধ জানিয়ে চলুন শুরু করা যাক আজকের পাঠ। বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে। রবিবার বাগানে বসে আছি আলোয়ান মোড়ে সকালবেলার রোদ্দুরে। এমন সময় একটি বছর 15 বয়সের ওঁরাও ছেলে দৌড়তে দৌড়তে আমার বাংলোয় ঢুকল। আমার সামনে এসে নমস্কার করে যা বলল তার সারাংশ হচ্ছে, তাদের বাথান ভেঙে কাল রাতে একটা বড় চিতা তাদের আদরের বাছুরটিকে মেরে টেনে নিয়ে গেছে জঙ্গলে। তার একটি বিহিত করা দরকার। গ্রামে টাবর শিকারী থাকতে আমার তলব পড়ল কেন বুঝলাম না। পরে জানলাম ওদের গাদা বন্দুকের চেয়ে টুপিওয়ালা বন্দুকের উপর শ্রদ্ধা বেশি। তাছাড়া জেনে ভালো লাগলো যে শিকারী হিসেবে আমার বেশ সুখ্যাতি হয়েছে। অবশ্য সেটা আমার কোনো রকম চেষ্টা বা গুণ ব্যতিরেকেই। যশবন্তবাবুর সাকরেদ, সুতরাং ভালো শিকারী হবেন এমন একটা ধারণাই এর মূলে। জামা কাপড় পরে বেরিয়ে এলাম, ছেলেটির সঙ্গে এগোলাম। সুহাগী বস্তির একেবারে শেষ বাড়ি তাদের। সুহাগী নদী থেকে বেশি দূরে নয়। ওঁরাওদের বাড়ি যেমন হয় অদ্ভুত ধাঁচের, চৌকো নয়। বাড়ির লাগোয়া বাথান, কাঠের খুঁটি পোঁতা, উপরে সলাই কাঠের ছাউনি, তার উপরে শন চাপা দেওয়া। চিতাটা সামনে দিয়ে দরজা ভেঙে ঢুকে বাছুরটাকে মেরে আবার সামনে দিয়েই বাছুরটাকে মুখে করে জঙ্গলে ঢুকে নদীর দিকে চলে গেছে। বাথানে যখন ঢোকে তখন গরুটা দড়ি ছিঁড়ে এসে চিতাটাকে শিং দিয়ে গুঁতোবার চেষ্টা করেছে, পা দিয়ে চাট মারারও চেষ্টা করেছে, কিন্তু দড়ি ছিঁড়তে না পারায় কিছুই করতে পারেনি। অবশ্য দড়ি ছিঁড়লে তার অবধারিত ফল হতো যে গরুটাও চিতার হাতে মরত। গরুটাকে মারা চিতাটার পক্ষে মুহূর্তের ব্যাপার, কিন্তু অত ভারী জানোয়ারটাকে টেনে নিয়ে যেতে পারবে না বলে অথবা অন্য যে কোনো কারণই হোক গরুটাকে মারেনি। থাবার দাগ দেখে বুঝলাম বেশ বড় চিতা এবং বিলকুল মস্ত। ঘষ্টানোর দাগ দেখে দেখে আমরা প্রায় 300 গজ গিয়ে বাছুরটার হদিশ পেলাম। পেছনের দিক থেকে খেয়েছে সামান্যই, পেটটা ফুলে ঢোল। যেখানে নিয়ে লুকিয়ে রেখেছে সেখানটায় অনেকগুলো পুটুস ও করৌঞ্জের ঝোপ। তার পাশে বেশ কিছুটা জায়গা ফাঁকা, বড় গাছ নেই, ঘাসে ভরা বিস্তীর্ণ টাঁড়। সময়টা শুক্লপক্ষ, চাঁদের আলোয় বন্দুক দিয়ে গুলি করতে মোটে অসুবিধা হয় না, রাইফেল থাকলেই বরং অসুবিধা হয়। তাই ঠিক করলাম একটা অর্জুন গাছে বসব। গাছটা সেই ফাঁকা জায়গার একেবারে গা ঘেঁষা। ফাঁকা জায়গাটা অর্জুন গাছটি থেকে বড় জোর 15 হাত দূরে। একটি খয়ের গাছ ছিল সেখানে। আমার সঙ্গে সেই ছেলেটি এবং সুহাগী গ্রামের আরও 2টি লোক এসেছিল। তাদের বললাম অর্জুন গাছে একটা ছোট চারপাই উল্টো করে বেঁধে মাচা বানাতে। সুগতবাবুর মাচায় শায়িন রক্তাক্ত শরীরটির স্মৃতি এখনও মন থেকে পুরোপুরি মোছেনি। চিতাবাঘ অবশ্য গাছ বেয়েই উঠতে পারে, তাই উঁচু বা নিচু করে মাচা বাঁধা অবান্তর। তবে মাচা বেশি উঁচুতে বাঁধলে গুলি করতে খুব অসুবিধা হয়, তাই মাঝামাঝি উচ্চতায় বাঁধতে বললাম। গরুটাকে টেনে এনে সেই খয়ের গাছের গুঁড়িতে শক্ত দড়ি দিয়ে বাঁধাবো রাতে, নইলে চিতা দড়ি ছিঁড়ে নিয়ে যেতে পারে। ওরা চুপচাপ আমার কথা মতো কাজ করল।
সেখানেই কাজ শেষ না হওয়া পর্যন্ত বসে থাকলাম। ঘাসের উপর পায়ের দাগ ভালো বোঝা যায় না, তবু যতদূর বুঝলাম চিতাটা নদী পেরিয়ে নয়া তালাওয়ের দিকে চলে গেছে। গরুটাকে ঠিক করে বাঁধা হলে উপরে পাতাশুদ্ধ ডাল চাপা দিয়ে রাখা হলো, যাতে শকুনের নজর না পড়ে। বিকেলবেলা বেলা থাকতে থাকতে গিয়ে মাচায় বসলাম। সঙ্গে ছেলেটি ও তার বাবা এসেছিল। গরুর গা থেকে ডালপালা সবকিছু সাবধানে সরিয়ে নিয়ে খয়ের গাছের সঙ্গে বেঁধে দিয়ে তারা কথা বলতে বলতে গ্রামের দিকে ফিরে গেল। সূর্য পশ্চিমাকাশে হেলে পড়েছে। একটি বিষণ্ণ সোনালি আভায় সমস্ত বনস্থলী ভরে গেছে। জঙ্গলের মধ্য থেকে মোরগ ও ময়ূরের ডাক ভেসে আসছে। সুহাগী গ্রামের মোরগগুলো দিন শেষের ডাক ডাকছে গলা ফুলিয়ে। গলায় কাঠের ঘণ্টা ডুংডুং করে বাজিয়ে গাঁয়ের কাঁড়া বয়েল ফিরে গেছে। জপটুলিয়া বস্তির গমভাঙা কলের পুপপুপানি থেমে গেছে। গাছে গাছে পাখিরা আসন্ন রাতের জন্য তৈরি হচ্ছে। বিস্তীর্ণ টাঁড়ের সোনালি সায়ান্ধকারে তিতিরগুলো সমস্বরে ডাকছে। আজকাল তিতির কাঁদলেই মনে হয় ওরা বলছে, ফাঁকি দিয়া, ফাঁকি দিয়া, ফাঁকি দিয়া। সোহাগী নদীর দিক থেকে একটা লক্ষ্মী পেঁচা দুর্গুম 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 করে 3 বার ডেকে উঠল। তার এখন সকাল হলো, রোদে বেরুবে। কোথায় ইঁদুর, কোথায় ব্যাঙ সেই ধান্দায়। 2টি টিটি পাখি টিটির টি টিটির টি করতে করতে মাঠটা পেরিয়ে কোনাকুনি উড়ে গেল। মাচার পিছনেই মাটিতে একদল ছাতারে আলো থাকতেই ছ্যাঁ ছ্যাঁ করে তাবৎ জাগতিক ব্যাপারের উপর অশ্রদ্ধা প্রদর্শন করছিল। অন্ধকার নেমে আসতে তারাও নির্বাক হয়ে গেল। কিন্তু পিটিসের ঝোপের ভিতরে তাদের উষ্ঠুসানি নড়ে চড়ে বসার আওয়াজ কুরকুর খুরখুর অনেকক্ষণ অবধি শোনা গেল। তারপর হঠাৎ দেখলাম একটি উষ্ণ ভরন্ত সুরেলা দিন একটি সিক্তা রূপলি হিমেল রাতে গড়িয়ে গেল। দিনের আলো থাকতে থাকতে চিতাটা আসবে আশা করছিলাম। এখন কপালে ভোগান্তি আছে। যা শীত তা বলার নয়। একটু পরেই পাতা বেয়ে হয়তো শিশির পড়বে টুপটুপিয়ে। চরাচর উদ্ভাসিত করে মোমের থালার মতো একটি হলুদ চাঁদ পাহাড় বনের রেখা ছাড়িয়ে ধীরে ধীরে আকাশ বেয়ে উঠল। জঙ্গলের প্রতি আনাচে কানাচে হলুদ আলো ছড়িয়ে গেল। যা অদৃশ্য ছিল তা দৃশ্যমান হলো, যা অস্পষ্ট ছিল তা স্পষ্ট হলো। ধারালো ঘাসের চিকন শরীরে আলো পিছলে পড়তে লাগলো। কোথা থেকে এলো জানি না, 2টি বড় কানওয়ালা খরগোশ লাফাতে লাফাতে মাঠটি পার হয়ে চলে গেল। আধ ঘন্টা পরে একটি লুমড়ি এলো। হাওয়ায় রক্তের গন্ধ পেয়ে নাক তুলে নিঃশ্বাস নিল। তারপর বাছুরটার কাছে এসে ঘোষদা যেমন করে আমার রান্না করা মুরগির দিকে চেয়ে থাকেন তেমনি করে চেয়ে রইল। ঘুরে ফিরে দেখল, কাছে গেল, ফিরে এলো। এমন সময় হঠাৎ স্বপ্নস্থিতের মতো এক লাফ মেরে লুমড়িটা আমার মাচার নিচ দিয়ে পড়ি কি মরি করে পালালো। চোখ তুলে দেখলাম একটি প্রকাণ্ড চিতা ঘাস ঠেলে এগিয়ে আসছে। সমস্ত শরীরটাকে যেন 4টি পায়ের খোঁটার মধ্যে ঝুলিয়ে নিচু করে বয়ে বেড়াচ্ছে। একবার থেমে দাঁড়ালো, চারিদিকে সাবধানে চাইল। তারপর বাছুরটা পূর্বস্থানে নেই দেখে খুব অবাক হলো। ভেবেছিলাম খাওয়া আরম্ভ করলো দেখে শুনে গুলি করব, কিন্তু আমার সন্দেহ হলো আদৌ না খেয়েও তো পালাতে পারে। চিতাটা আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, মুখটি নদীর উল্টো দিকে। নদীর দিক থেকেই এসেছে। নিথর হয়ে দাঁড়িয়েই আছে। চোখের পলকও পড়ছে না, যেন কার সঙ্গে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে। ও হয়তো জানে না, হয়তো মৃত্যুর সঙ্গেই আছে। খুব আস্তে আস্তে বন্দুকটা কাঁধে তুলে নিঃশ্বাস বন্ধ করে চিতাটার কাঁধে নিশানা নিলাম। বন্দুকের মাছিতে এবং ব্যারেলে চাঁদের আলো চকচক করছিল। ট্রিগার টানলাম। ডান দিকের ব্যারেলে একটা 3.25 ইঞ্চি লেথাল বল ছিল। কি হলো বুঝলাম না। চিতাটি যেদিকে মুখ করেছিল সেদিকে মুখ করেই একটি প্রকাণ্ড লাফ দিয়ে দৃষ্টির বাইরে চলে গেল। সেই চন্দ্রালোকিত পটভূমিকায় তার লম্ফমান মূর্তি মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। আমার মনে হলো যে গুলিটা লেগেছে। চারিদিকে নজর রেখে বসে থাকলাম। 1 ঘন্টা কেটে গেল। ওরা মোষের শিং দিয়ে এক রকমের শিঙে তৈরি করে, সেই রকম একটি শিঙে নিয়ে এসেছিলাম। কথা ছিল আমার কোনো সাহায্যের দরকার হলে আমি শিঙে বাজাবো। কি করব বুঝতে পারলাম না। বাঘ যদি গুলি খেয়ে ওঁত পেতে বসে থাকে তাহলে শিঙে বাজিয়ে যাদের এই রাতের জঙ্গলে ডেকে আনবো তাদের বিপদ অবধারিত। আরও 1/2 ঘন্টা কেটে গেল। শীত একেবারে অসহ্য।
আর বসে থাকা যাচ্ছে না। বন্দুক শুইয়ে রেখে কম্বলে আপাদমস্তক মুড়ি দিয়ে বসে আছি, তবুও মনে হচ্ছে জমে যাব। অবশেষে থাকতে না পেরে ঠিক করলাম যে মাচা থেকে নেমে হেঁটে যাব গ্রামে। ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম, হে ভগবান, যেন গুলি না লেগে থাকে, চিতা যেন বাড়ি চলে গিয়ে থাকে, গুলি খেয়ে আমার জন্য যেন ওঁত পেতে বসে না থাকে নিচে। অবশ্য এখন ফুটফুট করছে জ্যোৎস্না, চতুর্দিকে পায়ে চলা জঙ্গলি পথ সব পরিষ্কার দেখা যাচ্ছে। ভগবানের নাম করে নামলাম মাচা থেকে বন্দুক হাতে, নির্বিঘ্নেই নামলাম। মাচার উপরে থাকতেই ডান ব্যারেলে একটি এলজি পুরে নিয়েছিলাম, বাঁ ব্যারেলেও এলজিই আছে। কাছাকাছি হঠাৎ আত্মরক্ষার জন্য ছুটতে হলে বন্দুকে এলজিই সবথেকে ভালো। কম্বলটাকে বাঁ কাঁধে ফেলে ডান কাঁধে বন্দুকটাকে শুটিং পজিশনে তুলে আস্তে আস্তে এগোলাম। আঁকাবাঁকা পথে বোধহয় 15-20 পাও যায়নি, বাঁক ঘুরতেই চোখে পড়ল চিতারা একটা গাছের নিচে ওঁত পেতে আমার দিকে মুখ করে শুয়ে আছে। আমি জানি না আমি কি করলাম, যন্ত্রচালিতের মতো দুটি ট্রিগার একই সঙ্গে টিপে দিলাম, কিন্তু আশ্চর্য, চিতাটা নড়াচড়া কিচ্ছু করল না, যেমন ছিল তেমনই রইল। তখনই আমার সন্দেহ হলো চিতাটা লাফিয়ে এসে ওইখানে মরে পড়ে নেই তো। সন্দেহ হবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম নিথর হয়ে। তবুও যখন চিতার কোনো ভাবান্তর হলো না, তখন আমি ওইখানেই শিঙে ফুঁ দিয়ে কম্বল মুড়ে বসে পড়লাম। শীতটিত কোথায় উবে গেল। খুব আনন্দ হলো। আমার প্রথম চিতা, প্রথম বাঘ, শিকারির খাতায় নাম উঠল। যশবন্ত নিশ্চয়ই খুব খুশি হবে। কলকাতার মাখনবাবুর পক্ষে 1 বছরের মধ্যে এত বড় উন্নতি সত্যিই অভাবনীয়। 15 মিনিটের মধ্যে ওরা সকলে এসে হাজির। চিতাটা দেখে ওরা ভারী খুশি। বড়কা শোন চিতোয়া, বড়কা শোন চিতোয়া বলে খুব খানিক চেঁচামেচি হলো। চিতাটির কাছে গিয়ে আলো ফেলে দেখলাম প্রথম গুলিটা ঠিক যে জায়গায় নিশানা করেছিলাম তার চেয়ে একটু পিছনে লেগেছে এবং মাটিতেও চিতার গায়ে রক্ত জমে আছে। তার মানে পরের গুলি দুটির একটিও লাগেনি চিতার গায়ে। যে কেঁদ গাছের গায়ে চিতাটি পড়েছিল তার গুঁড়িতে গিয়ে গুলি লেগেছে। অর্থাৎ সত্যিই যদি চিতা আহত হয়ে ওঁত পেতে থাকতো তাহলে এ শিকার অন্যরকম হতো। সুগতবাবুর রক্তমাখা মুখটার কথা নতুন করে মনে পড়ল। পরদিন সকালে বাংলোর হাতায় সাড়ম্বরে চিতাটির চামড়া ছাড়াচ্ছিলাম। চতুর্দিকে পৃষ্ঠপোষক ও স্তুতিকার ভিড় করে আছে। এমন সময় ঘোড়া টকবগিয়ে যশবন্ত এসে হাজির হলো। সুগতবাবুর মৃত্যুর পর বহুদিন ওর কোনো খোঁজ খবর ছিল না। আমারও একটু একা থাকতে ইচ্ছা করত। মারিয়ানার জলে ভেজা চোখ দুটো কিছুতেই মন থেকে তাড়াতে পারিনি কদিন। সুগতবাবুর মুখটিও বারবার মনে পড়েছে, ঘুমের মধ্যেও মনে পড়েছে, কিন্তু তবুও চুপ করে শুয়ে শুয়ে ওদের কথা ভাবতে ভালো লেগেছে। জানি না সত্যি সত্যি সুগতবাবু এসে মারিয়ানার ঘুমন্ত চোখের পাতায় চুমু খেয়ে গেছেন কিনা। আজকাল এরকম করে কেউ কাউকে ভালোবাসে দেখিনি। যে যুগে ভালোবাসা বিনা আয়াসেই কেনা যায়, সে যুগে এহেন দুঃখী ভালোবাসার কথা চিন্তা করাও আশ্চর্য। যশবন্ত ভয়ঙ্করকে গাছে বেঁধে এসে সব শুনে আমার পিঠে 2 চড় মেরে বলল, শাবাশ দোস্ত গুড়, চেলা চিনি। তবে রাতে ওভাবে মাচা থেকে নামা তোমার অত্যন্ত মূর্খামি হয়েছে। ভবিষ্যতে এরকমভাবে আত্মহত্যা করতে যেও না, এর চেয়ে অনেক সোজা পথ আছে আত্মহত্যার, বাতলে দেব। যশবন্ত আসতেই অপ্রয়োজনীয় লোকের ভিড় অনেক কমে গেল। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। যতক্ষণ না সব লোকজন চলে যায় যশবন্ত ততক্ষণ আমার কাছে বসে থাকলো। তারপর হঠাৎ বলল, একটা জরুরি কাজে এসেছি, ভালো করে শোনো, তোমাকে বলিনি এতদিন। সুগতবাবুর মৃত্যুর পর একটা চাল চেলেছিলাম ডাল্টনগঞ্জে। শহরের যেসব লোকেরা সর্বত্র গতি তাদের কাছে বলেছিলাম যে আমি সুগতবাবুর স্ত্রীর কাছে কলকাতায় যাচ্ছি। সেখান থেকে দেরাদুন যাব অফিসের কাজে 1.5-2 মাসের জন্য। তার আগে ফেরার কোনো সম্ভাবনা নেই। কথাটা রটিয়েছিলাম যাতে জগদীশ পাণ্ডের কানে কথাটা যায়, তার জন্যই। দেখছি ফল হয়েছে। ও নিশ্চয়ই ডিএফও অফিসে খোঁজ করেছিল, কিন্তু সেখানেও ব্যাপারটা আনঅফিসিয়ালি ক্যামোফ্লেজ করা আছে। ডিএফওর সই জাল করা চিঠি আছে। কেউ জানে না, একজন ডিলিং ক্লার্ক ছাড়া। জগদীশ বেটা ধরতে পারেনি যে ওটা আমার চাল। আমি তো ছুটিতে আছি। গম্ভীর মুখে যশবন্ত বলল, শোনো লাল সাহেব, ওরা আগামীকাল রাতে আবার আসছে শিকারে। ও কেস ফেসে কিছু হবে না। জগদীশ পাণ্ডে যেন তেন প্রকারেণ উপর মহলে ধরপাকড় করে ও কেস চেপে দেবে। তখন আমাদের মান ইজ্জত সব যাবেই।
তদুপরি সেও আমাদের ছেড়ে দেবে না। ভোগান্তির শাস্তি চোরাই পথে ঠিকই দেবে। তাই ঠিক করলাম এ সুযোগ ছাড়ব না, জগদীশ পাণ্ডেকে শিখলাবো এই বেলা। সৈদুব ঘাট হয়ে ওরা এদিকে আসবে, অনেক ঘোরা পথে। খবর পেলাম যে ওরা বলেছে স্পটলাইটে যে জানোয়ারেরই চোখ দেখা যাবে সেই সব জানোয়ারই মারবে। কি জানোয়ার তা বিচার করবে না, নর মাদিন বিচার করবে না, শাস্তি দেবার জন্য একেবারে ম্যাসাকার করবে। জানোয়ার মেরে মেরে ওখানেই ফেলে রেখে যাবে। এবার ওরা শিকারে আসছে না, গতবারের অসম্মানের বদলা নিতে আসছে, আমাকে শিক্ষা দিতে আসছে। তা আসুক, আমার প্ল্যানও কিন্তু রেডি। শিগগির একবার তোমার জিপটা নিয়ে চলো, জায়গাটা দেখে আসি। যশবন্তের প্ল্যান কিছুই বুঝলাম না, তবে আমার মনে ডাক দিল যে সামনে আরেকটি নিশ্চিত বিপদ বা বিপদের আশঙ্কা আছে। জিপের উইন্ডস্ক্রিনে যখন সেবারে গুলি লেগেছিল তখন কেমন মনে হয়েছিল, এখনও তা ভুলিনি। রাগ যে আমার হয়নি তা নয়, তবে আমার মতো লোকের রাগ ইজি চেয়ারে শুয়ে মনে মনে শত্রু নিপাত করেই ফুরিয়ে যায়। যতখানি রাগ আমি বইতে পারি তার চেয়ে বেশি রাগ হলে সে রাগ উপচে পড়ে যায়, ধরে রাখতে পারি না। যশবন্ত বলল, চলো লাল সাহেব, আজ একটু স্কাউটিং করে আসি। কুজরুম বস্তি পেরিয়ে সৈদুব ঘাট অবধি পৌঁছলাম আমরা লাত হয়ে। লাতের রেঞ্জার সাহেব ডাল্টনগঞ্জ গেছেন, পরশু ফিরবেন। বুঝলাম জগদীশ পাণ্ডে সব রকম খবরাখবর নিয়েই আসছে। অবশ্য রেঞ্জার সাহেব থাকলেই বা কি, শীতের রাতে জগদীশ পাণ্ডের মতো লোককে বাধা দিয়ে লাভ নেই, এবং বাধা দিলে ওই জঙ্গলে যে সে তাকে গুলি করে মেরে রেখে যেতে পর্যন্ত পারে, এই সাধারণ বুদ্ধি সমস্ত সুস্থ মস্তিষ্ক লোকেরই আছে। সে বুদ্ধি নেই কেবল যশবন্তের। ও একটা দাঁতালো একরা শুয়োর, গোঁ একবার চাপলে হয়, তখন লড়াই সে করবেই। যত বড় বাঘই হোক না কেন, তার সঙ্গে লড়াই না করে পালাবে না। সৈদুব ঘাটের ঠিক নিচে একটি কাঠের সাঁকো ছিল, পাহাড়ি ঝর্ণার উপরে। পাহাড় থেকে রাস্তাটা বাঁকে বাঁকে নেমে এসেছে চক্রাকারে। একটি বাঁক ঘুরেই সেই সাঁকোটি। ওইখানে খুব সাবধানে গাড়ি না চালালে সাঁকোতে ধাক্কা খাবার সম্ভাবনা, অথবা পথ থেকে নিচে গাড়ি সমেত পড়ে যাওয়ার সম্ভাবনা। সে সময় সৈদুব ঘাটের রাস্তা অতি খারাপ ছিল। রাত হয়ে গেলে মাল বোঝাই ট্রাক এই ঘাট দিয়ে মোটেই যাতায়াত করে না। খালি ট্রাকও সম্ভব হলে এড়িয়ে যায় এই ঘাটকে। একদিকে পাহাড় এবং অন্যদিকে খাদ। বাঁকগুলো এত ঘন ঘন ও রাস্তা এত সরু যে ট্রাকের পক্ষে মোড় ঘোরা নিদারুণ অসুবিধা। সেই সাঁকোটার সামনে যশবন্ত নামল। আমাকে বলল, স্টার্ট বন্ধ করো গাড়ির। সাঁকোর উপরে চওড়া সেগুনের তক্তাপাতা আছে, বড় বড় বোল্টের সঙ্গে লাগানো। বোল্ট খোলার একটি বড় রেঞ্জ নিয়ে এসেছে যশবন্ত। সেই রেঞ্জ দিয়ে প্রায় আধ ঘন্টা কসরত করেও একটি বোল্ট খুলতে পারল না। তারপর বলল, ধ্যাৎ, এতে হবে না, অন্য বুদ্ধি করেছি। তারপর যশবন্ত পথের পাশে গাছের ছায়ায় একটি পাথরের উপর বসে আমাকে ওর সেই অন্য বুদ্ধি বোঝালো বিস্তারিতভাবে। সাঁকোর পাশে গাছতলার পাথরে পা ছড়িয়ে বসে একটা চুট্টা ধরিয়ে যশবন্ত আমাকে আস্তে আস্তে ওর কমপ্লিকেটেড প্ল্যান বোঝাতে লাগলো। ওর চোখ দুটো চকচক করতে লাগলো। জগদীশ পাণ্ডেরা ছিপাদহর আসার আগে যে চেকনাকা পড়ে তা পেরিয়ে আসবে, তখন ওরা নিশ্চয়ই ফরেস্ট গেটে কিছু একটা ধাপ্পা দিয়ে আসবে। সেই সময় ফরেস্ট গার্ড যশবন্তের কথা অনুযায়ী বলবে যে আজ ডিএফও সাহাব আনেওয়ালা হ্যায় রাত মে। শুনে জগদীশ পাণ্ডে একটু অবাক হবে। অন্যদিন হলে জগদীশ পাণ্ডে হয়তো ঝুঁকি না নিয়ে ফিরে যেত, কিন্তু ডিএফও সাহেব আসার আগে আগেই ও অবশ্যই সেদিন কাজ সেরে পালাবে। ডিএফও সাহেব সজ্জন লোক, ওকে ভয় নেই। ভয় হচ্ছে বদতমিজ যশবন্তকে। সেই যখন নেই তখন সুযোগ জগদীশ হাতছাড়া করবে না। ও আমাকে বলল যে আমাকে জিপটি নিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে হবে সৈদুব ঘাটের অনেক আগে। ওদের জিপ সে জায়গা পেরিয়ে আসার পরে বেশ পরে আমি জিপ স্টার্ট করে জোরে ওদের পেছনে পেছনে আসব, যাতে ওরা আমার জিপের হেডলাইটের আলো দেখতে পায়, অথচ আমি বেশ দূরে থাকি। সৈদুব ঘাটের মতো পাহাড়ি পথে অন্য গাড়িকে পাশ দেবার জায়গা কম। হুটখোলা জিপে বন্দুক রাইফেল সমেত অবস্থায় ওরা আমাকে পাশ দিতে চাইবেও না, ডিএফও সাহেবের কাছে ধরা পড়ার ভয়ে। যশবন্ত বলল, ডিএফওর পোশাক পরে ডিএফওর জিপের নাম্বার প্লেট লাগানো জিপ চালিয়ে তোমাকে আসতে দেখলে ওদের প্রথম কাজ হবে যত জোর সম্ভব জিপ ছুটিয়ে পালিয়ে যাওয়া। কুটকু পৌঁছে কোয়েল পেরিয়ে মোড়োয়াই হয়ে পালালে ধরবার জোটই নেই। সৈদুব ঘাটে ওদের জিপ যত জোরে ছুটবে আমাকেও তত জোরে জিপ ছোটাতে হবে, এবং মাঝে মাঝে হর্ন বাজাতে হবে জোরে জোরে।
তাতে ওরা ঘাবড়ে যাবে, ভাববে ডিএফও যে বটেই, তাতে আর কোনো সন্দেহ নেই। সেই সময় ভয় আছে ওদের কাছ থেকে গুলি খাবার, কিন্তু সে সম্ভাবনা এই ঘাটে অপেক্ষাকৃত কম, কেননা রাস্তাটা ক্রমান্বয়ে পাহাড়ে পাক খেয়েছে। অনেকখানি জায়গা সোজা বড়জোর 25-30 হাতের বেশি আর দেখাই যায় না। তার চেয়ে বেশি পেছনে থাকলে আমার জিপের আওয়াজ ও হেডলাইটের আলোই কেবল ওরা শুনতে ও দেখতে পাবে, আমাকে দেখতে পাবে না। তাই ওদের জিপে বসে বসেই আমার জিপের উদ্দেশ্যে ওরা গুলি ছুটতে পারবে না। এইরকমভাবে তীব্র বেগে নামতে নামতে যখন ওরা ঘাটের শেষ সীমায় নেমে আসবে, তখন ন্যাচারালি ওদের জিপের গতি আরও বেড়ে যাবে। শেষ বাঁক নিয়েই সামনে দেখবে সাঁকোটি। ইতিমধ্যে আমার জিপের অফুরন্ত হর্ন শুনে যশবন্ত সাঁকোর উপর আড়াআড়ি করে একটি শালের খুঁটি ফেলে দেবে। তার গায়ে লাল শালু আগে থেকেই বাঁধা থাকবে এবং সামনের দিকে ফরেস্ট ডিপার্টমেন্টের প্রকাণ্ড টিনের নোটিশ ঝুলবে। সাদার উপরে লালে লেখা থাকবে ডেঞ্জার। সাঁকোর মুখে ওদের জিপ মোড় নেবার সঙ্গে সঙ্গে পথের বাঁদিকে পাথরের আড়ালে লুকিয়ে বসে থাকা যশবন্ত ওর 5400 রাইফেল দিয়ে জিপের সামনের টায়ারে গুলি করবে। এবং ওই গতিতে, ওই আকস্মিকতায় এবং ওই সময়ের মধ্যে যত বড় গ্রাঁপি ড্রাইভারই হোক না কেন জগদীশ পাণ্ডে, পুরো জিপ শুদ্ধ গিয়ে তাকে পড়তেই হবে ডান দিকের খাদে, নদীর পাথর ভরা কোলে। এবং ভগবান আমাদের সহায় হলে ওদের একজনও বাঁচবে না। সব শুনলাম চুপ করে। যশবন্ত চুট্টাটা ছুঁড়ে ফেলল। আমি বললাম, কিন্তু এই যে কোল্ড ব্লাডেড মার্ডার যশবন্ত। যশবন্ত বলল, হ্যাঁ জরুর। বললাম, তোমার রাগ তো জগদীশ পাণ্ডের উপর, দলের লোকদের মারবে কেন? যশবন্ত চোখ লাল করে আমার দিকে চেয়ে বলল, জগদীশের রাগও তো আমার উপরে, তোমার উপর গুলি চালালো কেন? আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ মনে হতেই ওকে বললাম, টায়ারে গুলি করার পর যদি তুমি যা ভাবছো তা না হয়, কোনো রকমে যদি গাড়ি ওরা থামিয়ে ফেলে, তাহলে কি হবে? যশবন্ত বলল, তাহলে আর কি হবে? আমাদের দুজনের লাশ সঙ্গে করে নিয়ে গিয়ে ওরা কোয়েলের বালিতে পুঁতে দেবে। ওদের প্রায় সকলের হাতেই ম্যাগাজিন রাইফেল। আমরা দুজনে ওদের সঙ্গে পারবো না কোনো মতেই। আমি বললাম, কি দরকার যশবন্ত খামোকা এরকম করে? যদি সত্যি ওরা জিপটা থামিয়ে ফেলে? যশবন্ত হো হো করে হেসে উঠে আর একটা চুট্টা ধরালো। বলল, আরে यार, मरेगा तो एक रोज जरूर, मगर मरना ही है तो ऐसे ही तमाशा करते करते। কুকুরের বাচ্চাটাকে সিকলাতে না পারা পর্যন্ত খেয়ে শুয়ে যে আমার স্বস্তি নেই। পরদিন দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা জিরিয়ে নিলাম। শীতের বেলা, দেখতে দেখতে মনে হলো এই সন্ধে হলো বুঝি। 1 কাপ করে চা খেয়ে আমি আর যশবন্ত বেরিয়ে পড়লাম। সৈদুব ঘাটের কাছাকাছি যখন এলাম, তখন সন্ধে হব। পথে কুজরুম পেরিয়ে এসেই আমরা একটা জায়গায় পথের পাশে পাথরের আড়ালে দাঁড়ালাম। আমার পোশাক খুলে ফেলে দিয়ে সরকারি পোশাক পরে ডিএফও সাজলাম। তদনন্তর ডিএফও সাহেব মাথায় সবসময় কি শীত কি গ্রীষ্মে একটি সোলার টুপি পরে থাকতেন। যশবন্ত সেরকম একটি টুপিও আমাকে বের করে দিল ওর ঝোলা থেকে। যশবন্ত জিপের নাম্বার প্লেটে ওয়াটার বটলের জলের সঙ্গে মাটি গুলে কাদা করে লেপে দিল। বলল, তাড়াতাড়িতে অন্য নাম্বার প্লেট করানো গেল না। সাঁকোটার কাছে এসে যশবন্ত নেমে গেল। ওর ঝোলা থেকে 2 টুকরো লাল শালু বের করে পথের পাশ থেকে একটি শুকনো শালবল্লা তুলে এনে আড়াআড়ি করে সাঁকোর উপর বসিয়ে দিল এবং ডেঞ্জার লেখা টিনের বড় চাকতিটা একটুখানি শালুতে বেঁধে সেই শালবল্লার গায়ে ঝুলিয়ে দিল। হঠাৎ মোড় ঘুরেই এইরকম অবস্থায় সাঁকোটা দেখলে যে কোনো সুস্থ মস্তিষ্কের লোকই গাড়ি নিয়ে এ সাঁকো পেরোবার চেষ্টা করবে না। যশবন্তের বুদ্ধির তারিফ করছি। ঠিক এমনই সময় একটা ট্রাকের আওয়াজ শোনা গেল আমাদের পেছন থেকে। তাড়াতাড়ি আমরা দৌড়ে গিয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে রইলাম, কারণ আমাকেও এখন এই অঞ্চলের প্রায় সব ড্রাইভারই চেনে। ওই অকুস্থলে অমন অদ্ভুত পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখলেই তাদের সন্দেহ হবে। লুকোবার আগে যশবন্ত তাড়াতাড়ি করে শালবল্লাটা সরিয়ে ফেলল এবং সাজ সরঞ্জাম লুকিয়ে ফেলল। ট্রাকটি চলে গেল। যশবন্ত আমাকে বলল, নাও আর দেরি করো না, এগিয়ে যাও। ঘাট থেকে মাইল 2 আগে বাঁ দিকে কতগুলো ঘন সেগুনের প্ল্যান্টেশন আছে। তার সামনেটা পুটুস ঝোপে ভরা। সেইখানে জিপটা ঢুকিয়ে স্টিয়ারিংয়েই বসে থাকো। রাস্তা ছেড়ে জিপটা যেখানে জঙ্গলে ঢোকাবে, সেখানে জিপ থেকে নেমে পথের ধুলোর উপর চাকার দাগটা পা দিয়ে ভালো করে মুছে দিও, মনে থাকে যেন। যাও ইয়ার, গুড লাক, গুড হান্টিং। এই বলে আমাকে রওনা করিয়ে দিয়ে ঝোলা থেকে রামের বোতল বের করে যশবন্ত ঢকঢকিয়ে খেতে লাগলো।
আমি আস্তে আস্তে জিপ চালিয়ে চলে গেলাম। অন্ধকার হয়ে গেল, বনের পাতায় পাতায় ঝিঝির ঝিনঝিন শুরু হলো। সেগুন গাছের তলায় পিটিসের আড়ালে বসে বসে কোনো গাড়ির ইঞ্জিনের শব্দই শুনতে পেলাম না এ পর্যন্ত। 7টা বেজে গেল, খুব শীত করছে, মশাও বেশ আছে। জিপের পেছনে শুকনো পাতায় পা ফেলে ফেলে সাবধানে কি একটা জানোয়ার যেন আমায় নজর করছে। সঙ্গে আমার বন্দুক আছে, কিন্তু কোনো আলো নেই। আজ থেকে 1.5 বছর আগে এই ঘাটে একটি নরখাদক বাঘ এসে আস্তানা গেড়েছিল এবং বহু মানুষ খেয়েছিল। তারপর এই ঘাটেই একজন স্থানীয় শিকারীর হাতে সেই বাঘ মারা পড়ে। ইতিমধ্যে জগদীশ পাণ্ডের মতো জিপারূঢ় শিকারীর গুলিতে যে অন্য কোনো বাঘও আহত হয়ে তারপর নরখাদকে রূপান্তরিত হয়নি, এমন গ্যারান্টি কোথায়? বেশ অস্বস্তি হতে লাগলো। রাত প্রায় 7:45 নাগাদ দূরাগত একটি জিপের ইঞ্জিনের গুনগুনানি শোনা গেল। এই জায়গাটার রাস্তাটা বেশ সোজা এবং প্রায় সমতলের উপর দিয়ে। টপ গিয়ারে জিপটা আসছে, বেশ জোরে চালিয়ে আসছে বোঝা গেল। দেখতে দেখতে আওয়াজটা নিকটবর্তী হলো, কাছে এলো এবং আমার সামনে দিয়ে আলোর বন্যা বইয়ে হুট খোলা জিপটা চলে গেল। জিপটা আমাকে অতিক্রম করে যাওয়ার মিনিটখানিক পরেই আমি ইঞ্জিন স্টার্ট করে মাথার টুপিটা চেপে বসিয়ে দুর্গানাম জপ করে ওদের পিছু নিলাম। আমিও টপ গিয়ারে রীতিমতো জোরে চালিয়ে চললাম। একটু যেতে না যেতেই দূরত্ব কমে আসতে লাগলো। আমার হেডলাইটের আলোয় দেখলাম 5-6 জন আরোহী। হেডলাইটের আলোয় তাদের বন্দুক রাইফেল চকচক করছে। 2টি জিপের দূরত্ব কমে আসছে। এদিকে ওরা সৈদব ঘাটে উঠতে আরম্ভ করেছে। এমন সময় সামনের জিপ থেকে তীব্র এক ঝলক স্পটলাইটের আলো এসে আমার জিপের উইন্ডস্ক্রিনে পড়ল। কিন্তু তাতে ওরা বড়জোর আমার পোশাকটা দেখতে পেল। ওই গতিমান জিপ থেকে ওই দূরের অন্য গতিমান জিপের চালককে চেনা সোজা কথা নয়। ওরা ঘাটে উঠছে, জিপটা পাক দিয়ে দিয়ে রীতিমতো জোরের সঙ্গে পাহাড়ে চড়ছে। অত্যন্ত পাকা ড্রাইভার, সন্দেহ নেই, নইলে ওই রাস্তায় অত জোরে গাড়ি চালাতে পারত না। ঘাটে উঠেই যশবন্তের নির্দেশ মতো আমি হর্ন বাজাতে বাজাতে ওদের ধাওয়া করলাম। ওই নির্জন পাহাড়ে বনে আমার জিপের ডাবল হর্নের আওয়াজ যশবন্ত যে শুনতে পাচ্ছিল সে বিষয়ে সন্দেহ নেই। যশবন্ত তখন কি করছে আমার কেবল সেই কথাই মনে হতে লাগলো। আমার জিপের গতিও ক্রমান্বয়ে বাড়তে লাগলো, উত্তেজনাও বাড়তে লাগলো এবং জগদীশ পাণ্ডে ও আমি ঘাটে ঘাটে প্রায় সাঁকোর কাছাকাছি এসে গেছি বলে মনে হলো। কুকুর তাড়ানোর মতো করে জগদীশ পাণ্ডের দলকে তাড়াচ্ছি যে এই কথাটা জেনেই মন আত্মতৃপ্তিতে ভরে গেল। ঘাটের শেষ বাঁক নেবার সঙ্গে সঙ্গে ওদের গাড়ির ব্রেক কষার জোর কিচকিচ শব্দ শুনলাম এবং সঙ্গে সঙ্গে যশবন্তের হেভি রাইফেলের গুলির আওয়াজ। তারপর কি হলো বোঝার আগেই একটা প্রচণ্ড ঝনঝন আওয়াজ হলো। পাথরের গায়ে লোহা আছড়ালে যেমন আওয়াজ হয় এবং সেই সঙ্গে সমবেত কণ্ঠে আর্তনাদ এবং চিৎকার। এই সময় আমার জিপও অকুস্থলে পৌঁছে গেল। হেডলাইটের আলোয় দেখলাম পথের ডান দিকের পাথরে ধাক্কা মেরে একটা শালের চারাগাছ ভেঙে ওদের জিপ গিয়ে 20-22 ফিট নিচের পাহাড়ি নদীতে পড়েছে। আমি পৌঁছনো মাত্র যশবন্ত বিনা বাক্য ব্যয়ে শালবল্লা থেকে লাল শালুর টুকরো দুটো ও ডেঞ্জার লেখা টিনের চাকতিটা খুলে নিল। তারপর শালবল্লাটা যখন সরিয়ে পথের পাশে ফেলেছে, ঠিক তক্ষুনি নদীর বুক থেকে একটা রাইফেলের গুলির আওয়াজ হলো এবং আমাদের বেশ কাছ দিয়ে আমাদের পাশ কেটে গিয়ে একটা গুলি পাহাড়ে গিয়ে লাগলো। হেডলাইটটা সঙ্গে সঙ্গে নিভিয়ে দিলাম। জিপ এগিয়ে যশবন্তের কাছে পৌঁছতেই যশবন্ত এক লাফে ওর সম্পত্তিসমূহ সমেত ডান দিকের সিটে উঠে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গে আরও 2-3টি গুলির আওয়াজ হলো। একটি গুলি এসে জিপের পেছনের পর্দায় ফোঁড় করে বেরিয়ে গেল। যশবন্ত জিপের সাইড লাইটটাও হাত বাড়িয়ে নিভিয়ে দিল এবং আমাকে কানে কানে ফিসফিসিয়ে বলল, জোরে চলো, যত জোরে পারো। প্রাণপণ জোরে অ্যাক্সিলারেটরে চাপ দিলাম। জিপটা উল্কার মতো সাঁকো পেরিয়ে এলো। তারপর আবার আলো জ্বালিয়ে আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটলাম কুজরুমের দিকে। পেছনে কি হলো, ওরা বাঁচলো কি মরল, কজন মরল, কজনের হাত পা ভাঙলো, কিছুই বুঝলাম না। তবে এটুকু বুঝলাম যে একেবারে অক্ষত দেহে না হলেও বেশ বহাল তবিয়তেই 2-3 জন আছে, নইলে অত তাড়াতাড়ি আমাদের উপর দমাদ্দম গুলি চলতো না। কুজরুমের আগে গিয়ে জিপ থামালাম, যেখানে জামা কাপড় ছেড়েছিলাম। যশবন্ত বলল, তাড়াতাড়ি জামা বদলে নাও, আমি চালাচ্ছি এবারে। বাদবাকি রাস্তাটুকু যশবন্ত একেবারে টিকিয়া উড়ান করে জিপ চালালো। কুটকুর কাছে এসে কোয়েল পেরিয়ে এলাম। এই মাত্র কদিন আগেই সুগতবাবুকে নিয়ে রাতে আমরা এই পথেই ফিরেছি। তারপর হুটার হয়ে মোড়োয়াই হয়ে রুমান্ডির রাস্তায় বেঁকে গেলাম আমরা। পথে অন্য কাগজ কোম্পানির একটি ট্রাকের সঙ্গে দেখা হলো। জিপ দেখে পাশ করে দাঁড়ালো, আমরা বেরিয়ে গেলাম।
ড্রাইভার আমাদের জিপের কাদামাখা নম্বর পড়তে পারল না। রুমান্ডি পৌঁছেই যশবন্ত হুইস্কির বোতল খুলে বসল। আমার কেমন যেন নিজেকে খুনি খুনি মনে হচ্ছিল, মাঝে মাঝে খুব ভয়ও করছিল। এই বুঝি পুলিশের লোক এলো অ্যারেস্ট করতে, অথবা ওরাই বুঝি দল বেঁধে রাইফেল বন্দুক বাগিয়ে এসে হাজির হলো এক্ষুনি। যশবন্ত কিন্তু নির্বিকার। ও বলল, মোড়ওয়াইয়ের আগে যে ট্রাকটির সঙ্গে দেখা হলো সেই ট্রাকটি যদি থামে অথবা উল্টো দিক দিয়ে যদি অন্য কোনো ট্রাক আসে তবেই ওদের উদ্ধার করবে, নইলে শালারা সারা রাত ওখানেই পড়ে থাকবে। যশবন্ত এক এক চুমুকে এক এক পেক শেষ করতে লাগলো। অন্ধকারে ওর চোখ দুটো চিতাবাঘের মতো জলজল করতে লাগলো। মাঝে মাঝে বাঁ হাতের তেলো দিয়ে গোঁপটা মুছে নিতে লাগলো। কিছুক্ষণ পর যশবন্ত ভয়ঙ্করের পিঠে চেপে নৈহারের দিকে রওনা হয়ে গেল। শীতটা কমে এসেছে, তবে এখনো কামড়ে আছে। কলকাতার ডিসেম্বরের চেয়েও বেশি শীত। সেদিন রবিবার সকালে বারান্দাতে বসেছিলাম কাগজ নিয়ে। মাঝে মাঝে খবরের কাগজ আনিয়ে পড়ি ডাল্টনগঞ্জ থেকে। রোজকার কাগজ প্রায়ই পড়া হয় না, কাগজ পড়া ভুলেই গেছি। রবিবারের কাগজ আনাই মালদেও বাবুদের ট্রাক ড্রাইভার মারফত। একদিনের কাগজেই গত 7 দিনের খবর আস্বাদন করি। যশবন্ত বলতো, পৃথিবীর কোন কোনায় যুদ্ধ হচ্ছে, কোথায় লোক না খেতে পেয়ে মরছে, কোথায় লোক বেশি খেতে পেয়ে মরছে, এত সব খবরে তোমার কি দরকার ইয়ার? খাও দাও, কান পেতে মৌটুসি পাখির শীষ শোনো, নয়তো চলো বন্দুক কাঁধে করে বনে পাহাড়ে এক চক্কর ঘুরে আসি, দেখবে দিল খুশ হয়ে যাবে। আমরা না করছি রাজনীতি, না বসছি পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউতে। কি হবে এই ছোট মাথায় অত সব অবান্তর প্রসঙ্গ চাপিয়ে? প্রথম প্রথম ওর সঙ্গে তর্ক করেছি, তারপর নিজের অজান্তে কখন দেখেছি কাগজের জন্য আর তেমন অভাবই বোধ করিনি যেমন কলকাতায় করতাম। ভোরবেলায় চায়ের সঙ্গে খবরের কাগজ না পড়লে মনে হতো কি একটা কর্তব্যকর্মই করা হলো না। সব কাগজওয়ালাই তো ব্যবসাদার, টাকা রোজগার করাই তাদের মুখ্য। রাজ্যের বাজে খবরে পাতার কিছুটা ভর্তি করে বাকিটা বিজ্ঞাপনে ভরিয়ে দিয়েই তো তাঁরা দেশ ও দশের সেবা করেন। নীতি, বিবেক অথবা সততা এখন আর কটি খবরের কাগজের আছে? এমনকি চক্ষু লজ্জাও তো নেই। একটি বাজে অভ্যাসের হাত থেকে মুক্ত হয়েছি, বাঁচা গেছে। তাছাড়া এখানে খবরের কি অভাব নাকি? কার গরু মরছে সাপের কামড়ে, কোন কূপে কপি সিং ফেলিং শুরু হয়েছে, কোথায় বাঘের অত্যাচারে বাঁশ কাটার কাজ পুরোপুরি বন্ধ আছে, কোথায় কোন বুড়ো ওনা হাড়িয়া খেয়ে কার মাথায় টাঙ্গি বসিয়েছে, কোথায় কোন মেয়েকে ভেজ্জা নাচের পর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনই কত শত খবর, কেবল কাগজই ছাপা হয় না, কিন্তু খবরের অভাব কোথায়? গেটে একটি ট্রাক থামল। ড্রাইভার নেমে এসে আমার হাতে একটি চিঠি দিয়ে গেল। শিরিনবুরু থেকে মারিয়ানা লিখেছে ছোট্ট চিঠি। লাল সাহেব, আগামীকাল কি কোনো জরুরি কাজ আছে? একবার আসেন যদি তো খুব ভালো হয়। বড় একা একা লাগে। রাতে থেকে পরদিন বিকেলেই আবার রওনা হয়ে চলে যাবেন। কোনো খবর পাঠানোর দরকার নেই, চলে আসবেন। আসতে পারলে খুব খুশি হব। আপনার মারিয়ানা। কিছুই ভালো লাগছিল না। চুপচাপ বসে ভাবছিলাম যে এক মুহূর্তবাহী হঠকারিতার পরিণাম হিসেবে হয়তো রোমান্ডি ছেড়ে চলেও যেতে হবে। কেন জানি না, আস্তে আস্তে অবচেতন মনে কেমন একটা ভয় জন্মেছে যে ওরা আমাকে ছাড়িয়ে দেবেই, রাখবে না। বিশেষ করে আমার ইমিডিয়েট বস ঘোষদা যখন আমাকে তাড়াতে চান। অন্তত যশবন্ত এ ব্যাপারে ঘোষদার উপর একেবারে অগ্নিশর্মা হয়ে আছে। জানি না, হয়তো এর পেছনে আরও বড় কোনো হাত আছে, যে হাত কলকাতার হুইটলি সাহেব পর্যন্ত প্রসারিত হয়। আর এক্সটেনশন পাবো বলে ভরসা নেই। কলকাতাতেই যদি এই চাকরি করতাম তবে হয়তো বিষাদ আসতো না। সেখানে বেশিরভাগ বেসরকারি অফিসের চাকরি তো ছাড়ার জন্যেই, কিন্তু তবু সেখানে আমার আজন্ম পরিবেশ, আমার আশৈশব অভিজ্ঞতারই পুনরাবৃত্তি হতো। কিন্তু এই রুমান্ডিতে যে নির্জনতা, যে প্রাকৃতিক ঔদার্য, যে সবুজ শালীনতায় আমি অভ্যস্ত হয়ে গেছি, যে উৎসারিত আনন্দের আমি অংশীদার হয়েছি, তা থেকে রাতারাতি আমাকে কেউ কলকাতায় নিয়ে গিয়ে ফেললে আমার কষ্ট হবে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হবে ডিজেলের ধোঁয়ায়, মেকি ভদ্রতায় দম বন্ধ হয়ে যাবে।
26। মোড়োয়াই থেকে বেরুতে প্রায় 4টে বেজে গেল। শেষ শীতের বিকেল, 4টে অনেক বেলা। সোনালি রোদের বালাপোষ মুড়ে বন পাহাড় শেষবারের মতো গা তাতিয়ে নিচ্ছে। খেতে খেতে কিতারি, বাজরা, ধান, গেহূঁ সবকিছুই প্রায় কেটে নেওয়া হয়েছে। ফুরুত ফুরুত করে চড়ুইগুলো তবু শূন্য খেতে দল বেঁধে সারা দুপুর চঞ্চল ভাবনার মতো মুঠো মুঠো উড়ে বেড়ায়। বুলবুলি পাখিরা কেলাউন্দার ঝোপের ডালে বসে শীষ দেয়। ছোট ছোট মৌটুসি পাখি সুন্দরী মেয়ের চোখের তারার মতো স্পন্দিত হয় ফুলে ফুলে। টুনটুনি পাখির বড় দেমাক, গান গায় কি গায় না। জিপ বেশ জোরে চালিয়ে চলেছি। শিরিনবুরুতে এখন মারিয়ানার বাংলো অবধি জিপ যায়। আমরা প্রথম গিয়েছিলাম বর্ষাকালে। তখন পথ অতি দুর্গম ছিল এবং পথের একটি নদী পেরুনো যেত না। পুজোর পর থেকেই সে নদীর উপর দিয়ে জিপ চালিয়ে চলে যাওয়া যায় সহজেই। রাত 7:30 বাজে। মারিয়ানার বাংলোর দোতলায় আলো জ্বলছিল। একতলার সব বাতি নিবানো। গেটের কাছে জিপটি থামাতেই কুকুরটি ঘেউ ঘেউ করে উঠল। মারিয়ানা দোতলার বারান্দায় এসে দাঁড়ালো। চৌকিদার গেট খুলল। কাঠের সিঁড়ি বেয়ে মারিয়ানা নেমে এলো। একতলার বারান্দার বাতি জ্বালল। একটি ফলসা পেড়ে সাদা শাড়িতে মারিয়ানাকে রোগা, করুণ ও খুব সুন্দরী বলে মনে হলো। ও বলল, সত্যিই এলেন? ভেবেছিলাম আসবেন না। সিঁড়িতে উঠতে উঠতে শুধলাম, এরকম ভাবনার কারণ? কোনো কারণ নেই, এমনিই ভেবেছিলেন। এক্ষুনি খাবেন না এখন কফি টফি কিছু খেয়ে রাতের খাবার পরে খাবেন? রোজ কখন খান রাতে? রোজ তো 9টার সময় খেয়ে দিয়ে শয়নে পদ্মনাভ। আজকে এখন কফি খেয়ে পরেও খাওয়া চলতে পারে। মারিয়ানা যে ঘরে ঘোষদা বৌদি প্রথমবার থেকেছিলেন সে ঘরে আমার থাকার বন্দোবস্ত করেছে, ওর ঘরের পাশেই। বলল, জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে আসুন, ধুলোয় তো গামাথা ভরে গেছে, আমি খাবার ঘরে যাচ্ছি। মারিয়ানা নিজের হাতে অমলেট ও কফি বানিয়ে দিল খাবার ঘরে স্টোভ ধরিয়ে। আমরা দোতলার খাবার ঘরেই বসে বসে গল্প করতে লাগলাম। বাইরে এখনো বেশ ঠান্ডা। শুধলাম, হঠাৎ তলব করলেন যে? খুব একা একা লাগে না? একা একা তো বেশ অনেক দিন থেকেই আছি। একা থাকতে তো অভ্যস্তই হয়ে গেছি, কিন্তু এবারে কলকাতা থেকে ফিরে এসে একেবারে অসহ্য লাগছে, একেবারে অসহ্য। সুগতকে পুড়িয়ে এলাম। আমি একটু আশ্চর্য রকম কঠিন হয়েই বললাম, ভদ্রলোক যতদিন বেঁচে ছিলেন ততদিন আপনি কিন্তু রানীর মতো মাথা উঁচু করে বেড়াতেন। আজ উনি যখন নেই, আপনাকে কাঙালিনীর মতো মনে হচ্ছে কেন? আমার কথাতে মারিয়ানা খুব অবাক ও বিব্রত হয়ে আমার চোখে তাকালো, কিন্তু উত্তরে কিছু বলবার আগেই আমি কোটের পকেট থেকে সুগতবাবুর রক্তমাখা চিঠিখানা বের করে ওর হাতে দিলাম। বললাম, নিন, এই সুগতবাবুর শেষ চিঠি, আপনাকে লেখা। মারিয়ানা ভীষণ আশ্চর্য ও কিঞ্চিত ভীত হয়ে আমার দিকে তাকালো। তারপর কম্পমান হাতে চিঠিটা খুলল। কালো কালো দাগ দেখে শুধল, এগুলো কিসের দাগ? আমি নিষ্ঠুর গলায় বললাম, সুগতবাবুর রক্তের। কেন এবং কি করে এমন নিষ্ঠুর হলাম আমি আজও জানি না। ঝরঝরিয়ে কাঁদতে কাঁদতে মারিয়ানা চিঠিটা পড়তে লাগলো। মারিয়ানা যখন সুগতবাবুর মাথা কোলে নিয়ে জিপে বসেছিল কুটকু থেকে ডাল্টনগঞ্জ যাবার সময়, তখনও এমনভাবে কাঁদেনি। তারপর ও চিঠিটা পড়া শেষ করে ভাঁজ করে নিজের সামনে রাখল। জল ভরা চোখে আমাকে শুধল, আপনি তাহলে সব জানেন? আমি বললাম, সব জানি কিনা জানি না, তবে এর আগে আমাকে পাঠানো বইয়ের মধ্যে অসাবধানে রাখা যে চিঠি দুটি ছিল সে দুটি পড়েছিলাম এবং এইটে দেখলাম। তাতে যতটুকু জানা যায় জেনেছি। আমার ধারণা এর চেয়ে বেশি কিছু জানার নেই। সেই চিঠি দুটো পড়ে খুব অন্যায় করেছিলাম সত্যিই, কিন্তু পড়েছিলাম বলেই আজকে আপনার দুঃখের গভীরতা বোঝার জন্য অন্তত একজন লোকও এখানে পেলেন। সেইটে নিশ্চয়ই কম কথা নয়। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, এ কথা অন্য কেউই জানবে না। মারিয়ানার চোখে যেন আগুন জ্বলে উঠল। ইউক্যালিপটাস গাছের মতো সোজা হয়ে বসে বলল, আমি কাউকে কেয়ার করি না। তখন ওকে দেখে আমার হাসি পেল। আমি বললাম, তাই বুঝি? এত সাহস সুগতবাবু বেঁচে থাকতে কোথায় ছিল? তখন এ সাহসের ছিটেফোঁটা থাকলে উনি হয়তো মরতেন না। মারিয়ানা কথা বলল না, অনেকক্ষণ চুপ করে রইল।
সুগতবাবুর চিঠিটা আর একবার খুলল, আবার বন্ধ করে রাখল। মারিয়ানা তারপর খুব ধীরে ধীরে বলল, আপনারা বোঝেন না, বোঝবার চেষ্টাও করেন না। কোনো উত্তর দিলাম না। ঘড়িটা টিক 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 শুনতে লাগলাম। আমি মনে মনে ভাবছিলাম, মারিয়ানা জানে না যে নিজের সঙ্গে, নিজের ঠুনকো বিবেকের সঙ্গে, নিজের আজন্ম সংস্কারের সঙ্গে যুদ্ধ করতে করতে ও একসময় হেরে গেছে। কিন্তু সেই পরাজয়টা বড় দেরিতে এলো। শুলাম যখন, তখন প্রায় 12টা। বাইরে নিশুতি রাত। গ্রামের কুকুরগুলো সমস্বরে ঘেউ ঘেউ করছে। সম্বর টম্বর দেখে থাকবে। অনেকখানি জিপ চালিয়ে এসেছি, তাছাড়া এত রাত করা অভ্যেস নেই। গাঢ় ঘুমে এড়িয়ে পড়লাম। রাত কত জানি না। হঠাৎই দরজায় ধাক্কা শুনে ঘুম ভেঙে গেল। মারিয়ানার গলা। দরজায় বেশ জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর আমার নাম ধরে ডাকছে। ধড়মুড়িয়ে উঠে দরজা খুললাম। দেখলাম মারিয়ানা দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে। আমি শুধলাম, কি হলো? মারিয়ানা চারদিকে তাকিয়ে বলল, সুগত এসেছিল। আমি ধমকের সুরে বললাম, চলুন তো, ঘরে চলুন, বলে ওকে প্রায় জোর করে খোলা বারান্দা থেকে ওর ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকে ওকে দৃঢ় গলায় বললাম, বসুন, খাটে বসুন, বলুন আমাকে কি হয়েছিল। মারিয়ানা কথা বলতে পারছিল না। আমি ঘরের ইজি চেয়ারে বসলাম। একটু সামলে নিয়ে মারিয়ানা বলল, এই ঘরে সুগত এসেছিল একটু আগে। আমি বললাম, আপনি স্বপ্ন দেখছিলেন? কি যাতা বলছেন? লেখাপড়া শেখা মেয়ে অমন বোকার মতো কথা বললে আমার রাগ হয়ে যাবে কিন্তু। মারিয়ানা বলল, না না, প্লিজ শুনুন, আমার কথা শুনুন, সুগতকে একটু আগে দেখলাম। আমি বললাম, সত্যি আপনি না? মারিয়ানার মুখটা আতঙ্কে কুঁচকে উঠল। বলল, ভাবতে পারি না। সুগত পায়জামা পাঞ্জাবি পরে এসেছিল, শাল জড়িয়ে, নিখুঁতভাবে দাড়ি কামিয়েছিল দেখলাম। ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার কেমন গা ছমছম করতে লাগলো। মনে হলো চোখ খুললেই ভয় পাবো। আপনি যে ইজি চেয়ারে বসে আছেন, মনে হলো কে যেন সেখানে বসে আছে। চোখ মেলতেই দেখি সুগত। উঠে বসলাম। ঘরের নীল আলোটা জ্বলছিল। ওই আলোয় ওকে ভারী সুন্দর দেখাচ্ছিল। আমি চোখ মেলতেই হেসে বলল, খুব অবাক হলে তো? তোমাকে দেখতে এলাম। আমি ভুলে গেলাম যে ও মরে গেছে। ওকে আমরা পুড়িয়ে এসেছি। আমি কথা বললাম। আমি ওর নাম ধরে বললাম, সুগত, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সুগত একটু হাসল, বলল, এ কথাটা তখন বললে না? এ কথাটা শোনার জন্য কতদিন অপেক্ষা করে থাকলাম, তখন বললে না? আমি বলতে গেলাম, আমি বুঝতে পারিনি যে তুমি এমন ছেলে মানুষ। আমার যা আছে সব দিতে পারি তোমাকে, তুমি যেমন করে চাও। সুগত বলল, সত্যি সত্যি? সুগত আমার কাছে এগিয়ে এলো। মনে হলো আমাকে আদর করবে বলে। আমি যেন কেমন হয়ে গেলাম। তখনও ভয় পাইনি, তখনও একটুও ভয় পাইনি। খুব ভালো লাগছিল। সুগতকে খুব সুন্দর দেখাচ্ছিল। ভাবছিলাম এতদিনে পাপের প্রায়শ্চিত্ত করব। এমন সময় যেই সুগত কাছে এলো, দেখি সেই রক্তমাখা মুখটা, সেই গলার কাছে ফুটো দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ফেনা বেরুচ্ছে। আমি আমি আঁতকে উঠলাম। ওকে দেখে ঘেন্না হলো, কেঁদে ফেললাম। মনে হলো সুগত বীভৎসভাবে হেসে উঠল। তারপর কি হলো জানি না, দেখলাম সুগত নেই। আমি একা ঘরের মেঝে দাঁড়িয়ে আছি। যেই দেখলাম সুগত নেই, অমনি ভয় পেলাম, ভীষণ ভয় পেলাম। ভাবলাম মরেই যাব ভয়ে। তারপর কোনো রকমে আপনার দরজায় গিয়ে ধাক্কা দিলাম। তারপর জানি না, এই যে এখন আপনার সামনে বসে আছি। আমি বললাম, আপনি একটু বসুন, আমার ঘরে ব্র্যান্ডি আছে ব্যাগে, যশোয়ান্ত রাখতে দিয়েছিল সঙ্গে, নিয়ে আসি। গরম জলের সঙ্গে মিশিয়ে একটু খান, সুস্থ বোধ করবেন। উঠতে যেতেই মারিয়ানা বলল, না, আমি একা ঘরে থাকবো না। আমার সঙ্গে সঙ্গে ও আমার ঘরে এলো। বাইরে বড় শীত। ব্র্যান্ডিটা বের করলাম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর আমার পিছু পিছু, যেন এটা আমারই বাড়ি, ওই আমার অতিথি,
এমনভাবে সঙ্গে সঙ্গে খাবার ঘরে এলো, এসে একটা চেয়ার টেনে বসে চুপ করে আমাকে দেখতে লাগলো। খুঁজে খুঁজে স্টোভ বের করে স্টোভ ধরিয়ে একটু জল গরম করলাম। গ্লাসে করে জল এবং ব্র্যান্ডি মিশিয়ে মারিয়ানার কাছে এসে গ্লাসটি ধরে দাঁড়ালাম। এতক্ষণ আমাকে রাত জাগা জল ভেজা চোখ নিয়ে ফ্যাল ফ্যাল করে অপ্রকৃতিস্থভাবে দেখছিল। আমি কাছে যেতেই আমার হাত থেকে গ্লাসটি টেবিলে নামিয়ে রেখে আমার হাতটি ও দু হাতে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় এত অভিভূত হয়ে গেলাম যে বলতে পারি না। আমার হাত দিয়ে সযত্নে ওকে সরিয়ে চেয়ারে বসালাম। বললাম, পাগলি মেয়ে, নিন ব্র্যান্ডিটা খেয়ে নিন। মারিয়ানা ঝরঝর করে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে ব্র্যান্ডিটা খেলো। তারপর গ্লাসটা নামিয়ে রেখে ধরা গলায় বলল, একজনের কাছে অকৃতজ্ঞতার গ্লানি জীবনময় বয়ে বেড়াবো। এ ভুল যাতে আর না করি তারই পাঠ নিলাম। চুমু খেলেই বা আবেগ প্রকাশ করলেই বা নিজেকে এক্সপ্রেস করলেই মানুষ যে ছোট হয়ে যায় না, সেটা আমি যে আজ মনে প্রাণে বিশ্বাস করি, তাই আপনাকে দেখালাম। আমি বললাম, ওসব পরে হবে, এখন চলুন, লক্ষ্মী মেয়ের মতো এবারে শুয়ে পড়বেন। তবু ও কিছুতেই একা শুতে রাজি হলো না। অগত্যা আমার ঘরের খাট থেকে বিছানা এনে ওর ঘরে পাতলাম। ও কিছুতেই আমাকে মাটিতে শুতে দিল না। ও মাটিতে শুলো, আমি ওর খাটে শুলাম। ওকে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে ওর গায়ে কম্বল টেনে দিলাম। আশ্চর্য, শোকে মানুষ কিরকম শিশু হয়ে যায়, ভাবা যায় না। সারা রাত মারিয়ানার মিষ্টি শরীরের গন্ধ ভরা বিছানায় শুয়ে আমার ভালো করে ঘুম হলো না। ঘরের আধো অন্ধকারে মারিয়ানাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, নিজের জন্য বোধহয়। খুব ইচ্ছে করছিল খাট থেকে নেমে ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুই, ওর দুঃখকে আমার বুকে শুষে নিই। পরদিন সকালে মারিয়ানা একেবারে স্বাভাবিক, সলজ্জ হাসি এসে বলল, আপনাকে বেড়াতে আসতে বলে কাল খুব জ্বালাতন করেছি না? আমি বললাম, ভীষণ, কিন্তু এরকম একা একা তো আপনার থাকা চলবে না। হয় আপনি কলকাতায় যান, নয়তো আপনি এখানে কোনো আত্মীয় টাত্মীয়কে আনান, নইলে একটা বিয়ে করুন। এরকম একা একা জঙ্গলে মানুষ দিনের পর দিন থাকতে পারে? মারিয়ানা দুঃখিত গলায় আমাকে বলল, এতদিনে আমাকে আপনি এই বুঝলেন? এখন আমি বিয়ে করলে সুগতর কাছে কি জবাবদিহি করব? তাছাড়া মহুয়ার কাছেও যে বড় ছোট হয়ে যাব। আমি বললাম, অন্য লোকে কি বলবে না বলবে ভেবেই তো এই অবস্থা আজকে। আবারও সেই ভুল করবেন না। সুগতবাবুর স্মৃতিকে শ্রদ্ধা করবেন নিশ্চয়ই, কিন্তু তা বলে এখন থেকে অমন ধনুক ভাঙা পণ করে বসবেন না। মারিয়ানা মাথা নেড়ে বলল, না না, এসব বলবেন না লাল সাহেব। আপনি আমাকে যেমন করে জানেন, এক সুগত ছাড়া আর কেউ বোধহয় আমাকে এত কাছ থেকে জানে না। আপনি অমন কথা বলবেন না। একজনকে বড় মর্মান্তিকভাবে ঠকিয়েছি। আমার আর এসব ভালো লাগে না। এখন আমি মুক্ত। সুগত সংস্কার মুক্তির কথা বলতো, তা যে এমনভাবে ঘটবে কখনো ভাবিনি। আমাদের সমাজে বিয়েটা সত্যিই একটা বাঁধন, মুক্তি নয়, যে যাই বলুক। গেট অবধি পৌঁছে দিতে এলো মারিয়ানা। বলল, আপনার চাকরি যদি সত্যি যাই, তবে এখানে এসে আমার কাছেই থাকবেন। আমি হেসে বললাম, আজীবন? মারিয়ানা সিরিয়াসলি বলল, আজীবন, খুশি হয়ে থাকতে দেব। আর খেতে পড়তে? হ্যাঁ, তাও দেব। আর কিছু তো দেবেন না? ও হেসে ফেলল, বলল, না। জিপটা স্টার্ট করলাম। মারিয়ানা কপাল থেকে চুল সরাতে সরাতে বলল, সত্যি আপনার জন্য কি প্রার্থনা করা যায় বলুন তো? আমি বললাম, পরের জন্মে যেন আপনার সুগত হয়ে জন্মাই। মারিয়ানার চোখ দুটো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। পরক্ষণে লাজুক চোখ নামিয়েও বলল, ভারী খারাপ আপনি।